শুরু করছি আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম ক্লাসটা। তো আমরা আমাদের এই পাইথন প্রোগ্রামিং এর যে নামটা রেখেছি এই কোর্সের নাম হলো পাইথন প্রোগ্রামিং ফর বিগিনার্স। তো এখানে যে ইউটিউব চ্যানেলটি আমাদের আছে নোভেন্টিস ল্যাবস অফিসিয়াল, এই চ্যানেলে আসার পর আপনারা চলে আসবেন প্লেলিস্টে আসার পর এখানে আমাদের পাইথন যে কোর্স সেটা আপনারা পাবেন এই কোর্সের ভিতরে। হয়তো বা সামনে আরও কোর্স অ্যাড হবে, তো সেজন্য নামটা দেখে রাখবেন পাইথন প্রোগ্রামিং ফর বিগিনার্স। তো এখানে প্রথম যে ক্লাসটা আছে এখানে আপনারা হোমে আসলেও এই মুহূর্তে দেখতে পারবেন, যেটা হচ্ছে আপনার যে পাইথন ডাউনলোড অ্যান্ড ইনস্টল বাংলা। এই ভিডিওটা দেখে আপনারা মূলত সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করবেন। কিভাবে কাজটি করতে হবে তার সবকিছু এই ভিডিওতে দেখানো হয়েছে। আমরা আমাদের এই চলতি ক্লাস থেকে আমরা শিখব পাইথন প্রোগ্রামিং কিভাবে আমরা প্রথম থেকে শুরু করব। তো আমরা পাইথন প্রোগ্রামিং শুরু করার জন্য প্রথমে হচ্ছে আমরা ভ্যারিয়েবলটা শিখবো, অ্যাসাইনমেন্ট অপারেটর শিখবো এবং ভ্যালুস। তো এটা দিয়ে জাস্ট শুরু করব, এরপরে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদিও করব। এবং ম্যাথমেটিক্সের যারা দুর্বল তারা ভয়ের কিছু নেই, এখানে ম্যাথমেটিক্সের দরকার হয় যদি আপনি মনে করেন কোনো একটা ক্যালকুলেশন টাইপের প্রজেক্টের কাজ করবে, যেমনটা সুপার শপে আপনারা দেখেন যে অটো ক্যালকুলেশন হচ্ছে। এই ধরনের প্রজেক্টের কাজ করতে গেলে তো আপনাকে ম্যাথমেটিক্স জানতে হবে। তো ম্যাথমেটিক্সে কোথাও সমস্যা হলে সেটা সলভ করারও উপায় কিন্তু আছে, এবং সব প্রজেক্টে কিন্তু ম্যাথমেটিক্সের দরকার হয় না। তো প্রথম ক্লাসেই ম্যাথমেটিক্স দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই। তো প্রথমে আপনাদেরকে একটু বলে যে আসলে পাইথন প্রোগ্রামিং দিয়ে কি কাজ করা যায়। ভাই বর্তমান পাইথন প্রোগ্রামিং দিয়ে আহ, এমনি টেকনোলজি বা টেক টাইপের যত যত কাজ আছে তা সবই করা যায়। যেমন আপনি মোবাইলের জন্য যে অ্যাপগুলো থাকে গুগল প্লে স্টোরে, তো মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। কম্পিউটার যে পিসি ভার্সন যে সফটওয়্যার সেগুলো আপনি ডেভেলপ করতে পারবেন, ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন, অটোমেশন থেকে শুরু করে এআই সবকিছু আপনি পাইথন দিয়েই করতে পারবেন। তো পাইথন একটি আপনার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো আমরা শুরু করব, এখানে আমরা এই বিষয়গুলো দেখব। তো এগুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখব। আমরা প্রথমে অল্প দিয়ে কিছু শুরু করব, এবং আপনাদের একটা কথা বলে রাখি আমি, যে এখনো পর্যন্ত যারা পাইথনে কখনো কাজ করেন নাই অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করেননি তাদের জন্য এই কথাটি, যে আমার এখানে প্রথম 2 থেকে 3টি ক্লাস আপনার কাছে একটু জটিল মনে হতে পারে। তো ভয় পাবার কিছু নেই। আপনারা এটলিস্ট প্রথম 2 থেকে 3টা ক্লাস দেখুন। দেখার পর যদি মনে হয় যে আমার যে বোঝানোর ধরন বা স্টাইল এটা আপনি ফলো করতে পারতেছেন, আপনি বুঝতে পারতেছেন, তাহলে আপনি নিজের প্রতি বিশ্বাস রাখতে পারেন। ইনশাআল্লাহ আপনি প্রোগ্রামিং শিখতে পারবেন আমার এই কোর্স থেকে। তো যাই হোক, কারণ সবার বোঝানোর ধরন একরকম না। আমি চেষ্টা করব আমার মতো করে। যদি আপনি বুঝতে পারেন, কারণ প্রথম 2 থেকে 3টা ক্লাসই কঠিন মনে হবে। এই কঠিন বিষয়টাকে যদি আপনি সহজে নিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় পরবর্তী ক্লাসগুলো আপনি সহজেই বুঝতে পারবেন। তো চলুন ভ্যারিয়েবল এবং অ্যাসাইনমেন্ট অপারেটর এবং ভ্যালুস এই 3টা দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, মনে করেন আপনি বাজার করতে গেছেন। আপনি ১ কেজি আলু কিনছেন। এখন ১ কেজি আলু আপনি কি কখনো হাতে রাখতে পারবেন? ধরেন ৪ টা, ৫ টা অথবা ৬ থেকে ১০ টা আলু আপনার হাতে রাখবেন। এরপর বাকি আলু কি কখনো রাখতে পারবেন? পারবেন না। আমি সবজি দিয়ে বোঝালাম আরকি। তো তখন সেই আলুটা নেওয়ার জন্য আপনাকে একজন সহযোগী ব্যবহার করতে হবে। সেই সহযোগীটা কি? মনে করেন একটা পলি ব্যাগ। অর্থাৎ ওই ব্যাগের ভিতরে আলুটা আপনি নিয়ে আসতে পারবেন। তাহলে যে আলু এটা হলো আপনার ভ্যালুস, এবং ওই আলুটা যে ব্যাগের ভিতরে রাখলেন পলি ব্যাগের ভিতর, সেই পলি ব্যাগটা হলো একটা ভ্যারিয়েবল। তার মানে ভ্যারিয়েবলের ভিতরে যা রাখা হয় তাকে ভ্যালুস বলে। আর ভ্যালুস যার ভিতরে রাখা হয় তাকে ভ্যারিয়েবল বলে। মানে আলুটাকে ব্যাগের ভিতরে রাখলেন সেইজন্য ব্যাগটা হবে ভ্যারিয়েবল। আর ব্যাগের ভিতরে কি রাখলেন? আলু রাখলেন, সেটা হবে ভ্যালুস। ভ্যালুস মানে উপাদান। মনে করেন আপনি একটা কবিতা লিখছেন। সাপোজ হ্যাঁ, কবিতা লিখছেন। কবিতাটা কিসে লিখছেন? খাতার ভিতরে লিখছেন, তাই তো? আপনি কবিতার ভিতরে কি কখনো খাতা লিখতে পারবেন বলেন? না, সরি, খাতাকে রাখতে পারবেন? কবিতার ভিতরে কিন্তু কখনো খাতাকে রাখতে পারবেন না। কিন্তু খাতার ভিতরে কবিতাকে রাখতে পারবেন। তার মানে খাতার ভেতরে কাকে রাখতেছেন? কবিতাকে। কবিতা ভ্যালুস। এবার কবিতা কার ভিতরে রাখতেছেন? খাতার ভিতরে। সে খাতা হলো একটা ভ্যারিয়েবল। চলুন একটা বাস্তব উদাহরণ দেখি। এখানে একটা গ্লাস আছে, এখানে পানি আছে, এবং মাঝে যে অংশটাকে আপনারা দেখতেছেন এটাকে আপনার ইকুয়াল নামে চিনেন, রাইট? আমরা যদি এখানে আসি যে এটাকে আপনারা ইকুয়াল নামে চেনেন, রাইট? এটাকে আপনারা ইকুয়াল নামে চেনেন, কিন্তু প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে ইকুয়াল কোনটা? যদি আপনি আরো একবার দেন তখন হবে ইকুয়াল, মানে ডান এবং বাম দুই পাশের ভ্যালুস সমান কিনা সেটা পরীক্ষা করার জন্য এই ইকুয়াল ব্যবহার করা হয়। আর যখন আপনি একটা দিবেন তখন হবে এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ আসলে কি? অ্যাসাইনমেন্টের অপারেটরের কাজ হলো যে মনে করেন এই পাশে ভ্যালুস আছে,
সাপোজ এই পাশে ভ্যালুস আছে আর এই পাশে ভ্যারিয়েবল আছে, তাহলে এই ভ্যালুসকে এই ভ্যারিয়েবলের ভিতরে রেখে দেওয়ার কাজটাই মূলত অ্যাসাইনমেন্ট অপারেটর করে। তার মানে এই অপারেটরকে যদি আপনি রাখেন, এই অপারেটর থাকা মানেই হলো এই ডান পাশে ভ্যালুস থাকবে, যে ভ্যালুস থাকবে সে ভ্যালুসটাকে বাম পাশের ভ্যারিয়েবলের ভিতরে রেখে দেবে। ওকে, তো চলুন আমরা একটা এক্সাম্পল দেই। মনে করেন আমরা এখানে যে কাজটা করব, এখানে একটা ভ্যারিয়েবলের নাম দিলাম। নাম কিভাবে দেব সেটা আমরা বলে দিব আপনাকে, কোনো অসুবিধা নাই। আমরা নাম বলে দেব যে কিভাবে আসলে নাম লেখার নিয়ম। তো এখানে মনে করেন আমি একটা নাম দিলাম আর এই পাশে আমি একটা সংখ্যা দিলাম ১০০। ঠিক আছে, একটা সংখ্যা দিলাম ১০০। তাহলে এই সংখ্যাটা হলো একটা ভ্যালুস এবং হলো একটা ভ্যারিয়েবল। তার মানে এই যে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরটা ব্যবহার করলাম, অ্যাসাইনমেন্ট অপারেটর এইটার মাধ্যমে হইল কি এই ভ্যালুসটা এই ভ্যারিয়েবলের ভিতরে চলে আসতো। ভ্যারিয়েবলটা কি আর ভ্যালুসকে ১০০। তো ১০০কে যখন এর ভিতরে রেখে দিল, কে রেখে দিল? এই অ্যাসাইনমেন্ট অপারেটর রেখে দিল। এটা দেওয়ার মানে হলো এই পাশের ভ্যালুসকে এই পাশের ভ্যারিয়েবলের ভিতরে রেখে দেওয়া। তাহলে এই অপারেটর যেহেতু ১০০ কে রেখে দিচ্ছে কার ভিতরে? এর ভিতরে। তার মানে এর ভিতরে আপনি এখন কি পাবেন? ১০০ পাবেন। এখন কে যদি আমরা প্রিন্ট করি তাহলে আউটপুট পাবো ১০০। প্রিন্ট করা মানে কি? প্রিন্ট করা মানে কোনো কিছুর আউটপুট বের করা। ওকে? আউটপুট বের করা যে ১০০ এটা আমরা ইনপুট নিলাম। এখন আউটপুটে যদি ১০০ কে দেখতে চাই তাহলে কে প্রিন্ট করব। কেন করব? কারণ ১০০ এখন কার ভিতরে আছে? এর ভিতরে আছে। তো এটা আমরা দেখব, তার আরো একটা উদাহরণ আমরা দেখে আসি। আচ্ছা, এইখানে দেখেন। এইখানে এটা হলো কি অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অপারেটরের কাজ কি? এই পাশের যে ভ্যালুস থাকবে, তাই তো? এই ভ্যালুসটাকে এই পাশের ভ্যারিয়েবলের ভিতরে রেখে দেবে। অর্থটা কি দাঁড়ালো তাহলে? যে এই অপারেটরের মাধ্যমে এই পানি এই গ্লাসের ভিতরে চলে আসার কথা, রাইট? তো সেই ঘটনাটা আমরা পরবর্তী ইমেজে দেখতে পারবো যে এই পানিটা এই গ্লাসের ভিতরে চলে আসতেছে। যদি আপনি অ্যাসাইনমেন্ট অপারেটর না দিতেন, অ্যাসাইনমেন্ট অপারেটর না দিলে কখনোই এই পানিটা এই গ্লাসের ভিতরে আসবে না। ওকে? যেহেতু আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরটা দিয়েছি সেই জন্য এই পানিটা কি হবে? এই গ্লাসের ভিতরে চলে আসবে। তাহলে গ্লাসের ভিতরে এখন পানি পাওয়া যাবে, রাইট? তো এইখানে আমরা দেখতে পারতেছি যে প্রথমে এই গ্লাসের ভিতরে পানি আসতেছে এবং নেক্সট টাইমে আমরা দেখলাম গ্লাসের ভিতরে অলরেডি পানি এখন আছে। এখন এই গ্লাসটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে কি পাবো? আমরা কি কখনো তেল পাবো? অথবা অন্য কিছু পাবো? কখনোই না। ওই গ্লাসের ভিতরে যা আছে আমরা আউটপুটে তাই দেখতে পারবো। তার মানে এই গ্লাসটিকে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা গ্লাসের ভিতরে থাকা পানিটা পাবো। তাহলে প্রিন্ট আমরা কাকে করব? ভ্যারিয়েবলকে করব এবং ভ্যারিয়েবলের ভিতরে যা থাকবে সেটা আমরা আউটপুট দেখতে পারবো। চলুন আমরা একটা এখানে এক্সাম্পল দেখি। এখানে তাহলে আমরা নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং সেই ভ্যারিয়েবলের ভিতরে একটা ১০০ সংখ্যা রাখলাম। তার মানে কে যদি আমরা এখন প্রিন্ট করি তাহলে ১০০ পাবো। তাহলে প্রিন্ট আসলে কিভাবে করতে হবে চলুন তার একটা এক্সাম্পল আমরা দেখি। প্রিন্ট আমরা এখানে লিখলাম প্রিন্ট, এটা সবসময় ছোট হাত দিয়ে শুরু হবে। ওকে, এটা ছোট হাত দিয়ে শুরু হবে। প্রিন্ট, এখন এই যে প্রিন্ট এই প্রিন্টকে আমাদের কল করতে হবে। যদি আমরা কল না করি কখনো আউটপুট পাবো না। কল মানে কি? দেখুন, মনে করুন আপনি মোবাইল নাম্বারে একটা নাম্বার উঠাইছেন। ওই নাম্বারে যদি আপনি কল না দেন তাহলে কি যোগাযোগ করতে পারবেন? কখনো পারবেন না। তাহলে আপনাকে কল করতে হবে। একইভাবে আমি যদি প্রিন্টের মাধ্যমে এর আউটপুটটা দেখতে চাই তাহলে অবশ্যই আমাকে কে কল করতে হবে। কল করার নিয়ম হলো আমরা প্রথমে প্রিন্ট লিখবো। লেখার পরে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং ফার্স্ট ব্র্যাকেট শেষ। এই ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ এটা দেওয়ার মানে হলো প্রিন্টকে আমরা কল করলাম। আর এই প্রিন্ট এটা একটা বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন মানে কি? পাইথনে আমরা যে সফটওয়্যারে প্রোগ্রাম করব ওই সফটওয়্যার যারা ডেভেলপ করছে তারা ওইখানে কিছু বিল্ট ইন ফাংশন দিয়ে রাখে যেটা আসলে পরিবর্তনের কোনো সুযোগ নাই। তো এই প্রিন্টের ভিতরে আমরা যদি এটাকে কপি করি, এই ফার্স্ট ব্র্যাকেট শুরুর শেষের ভিতর যদি দিয়ে দেই তাহলে এর ভিতরে থাকা যে ভ্যালুস আছে আমরা সেটা পাবো। এর ভিতরে কত আছে বলেন তো? ১০০ আছে। তখন আমরা আউটপুটে পাবো ১০০। যদি আমরা এখানে ১০০০ দিই তাহলে আউটপুটে এখানে দিছি। এর ভিতরে কত আছে? ১০০০ আছে। তাহলে আমরা পাবো ১০০০। ওকে? বিষয়টা এমন। তাহলে আমরা মনে করেন প্রিন্টের ভিতরে লিখলাম বি। বলেন তাহলে কি আমরা কোনো আউটপুট পাবো? কোনো আউটপুট পাবো না। কেন পাবো না? কারণ বি নামে তো কোনো ভ্যারিয়েবলই নাই। তো এখানে যদি আমরা একটা কাজ করি, এখানে আমরা নতুন আরো একটা ভ্যারিয়েবল নিই। মনে করেন বি নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং তার ভিতরে আমরা বললাম যে ৫০০। ওকে,
তাহলে এই বির ভিতর এই বিকে যদি আমরা প্রিন্ট করি, এই বিকে যদি প্রিন্ট করি, এই বির ভিতরে কত আছে 500, তাহলে আমরা আউটপুট পাবো 500। কেন পাবো? এই বির ভিতরে 500 কিভাবে আসলো? এই যে অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে আসলো। অ্যাসাইনমেন্ট অপারেটর মানেই হলো এই পাশের যে ভ্যালুস থাকবে সেই ভ্যালুসকে এই বাম পাশের ভ্যারিয়েবলের ভিতরে রেখে দেওয়া। আর ভ্যারিয়েবলকে যখন আমরা কল করব তখন ওই ভ্যারিয়েবলের ভিতরে যা থাকবে আমরা আউটপুটে তাই পাবো। এই ভ্যারিয়েবলের ভিতরে কত আছে 500 আছে, তাহলে আমরা 500 পাবো। যদি এর ভিতরে আমরা a কে প্রিন্ট করি, এর ভিতরে কত আছে 100 আছে, আমরা 100 পাবো। চলুন একটা বাস্তব উদাহরণ আমরা এটা সরাসরি আমরা সফটওয়্যারে কোড করে দেখি। তো এর জন্য আপনি চলে যাবেন আপনার এখানে উইন্ডোজ বাটনে ক্লিক করলে আপনারা সফটওয়্যার পেয়ে যাবেন। তো এটা আমি আপনি এভাবে না করলে হয়তো আপনার সাথে মিলবে না অনেকের সাথে, কারণ সবার উইন্ডোজ একরকম থাকবে না। তো আমি সরাসরি এখান থেকে সার্চ করব। সার্চ অপশন এসে আমরা পাইথন লিখব। ওকে, আমরা যদি পাইথন লিখি তাহলে আমরা সফটওয়্যারটি পেয়ে যাব। এই যে পাইথন আইডিয়াল, মানে এই সফটওয়্যারটা পেয়ে যাব। আর এটা কিভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন সবকিছু কিন্তু ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে। সেটা আপনারা কোথায় পাবেন? যে এই যে ভিডিওটা আছে, ওকে, পাইথন ডাউনলোড অ্যান্ড ইনস্টল। যদি আপনারা যে প্লে লিস্টে চলে আসেন, প্লে লিস্টে আসলে আপনারা এখানে পাবেন যে পাইথন প্রোগ্রামিং ফর বিগিনার্স। এই কোর্সের ভিতরে ঢুকলে আপনারা প্রথম ভিডিও যেটা পাবেন আমাদের, সেটা এখানে দেওয়া আছে যে পাইথন কিভাবে ডাউনলোড করে এবং ইনস্টল করতে হবে, তার ফুল গাইডলাইন দেওয়া আছে। এছাড়াও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এই ডাউনলোডের জন্য এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ওকে, আর আমাদের পাইথন প্রোগ্রামিং সহ ইনশাল্লাহ সামনে C++, জাভা এর কোর্সও আনবো। যদি আপনি প্রোগ্রামিং এবং টেক জাতীয় কোনো কিছু শিখতে আগ্রহী থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা বেল আইকন ক্লিক করে রাখবেন। ওকে, তো আপনারা এখান থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারপরে বেল আইকন দিয়ে রাখবেন যাতে আমাদের যে কন্টেন্টগুলো আসে সেগুলো আপনারা পেয়ে যান। তো আমরা কি করব এখন? আমরা হচ্ছে হলো এখানে যাব, তারপর আমরা এই যে আমাদের এই সফটওয়্যারটা ওপেন করে নিব। আপনি সার্চ করলেও পাবেন। ইনস্টল করার পর আমরা এটা ওপেন করছি। ওপেন করার পর যে কাজটা করব, এখানে আমরা কোনো কোড করব না। আপনি চলে যাবেন ফাইলে, যাওয়ার পর দেবেন নিউ ফাইল। ওকে, অথবা কন্ট্রোল এন দিলেও কিন্তু এটা চলে আসবে। তো আমি এখানে নিউ ফাইলে গেলাম। এরপর সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমরা সেভ করে নেব এই ফাইলটা। সেভ করে না নিলে কিন্তু কাজ করবে না। তো কিভাবে সেভ করতে হবে এর জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করে সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নেবেন। জাস্ট আমি তারপরে কিছুটা দেখাই দিই, কারণ ওটা একটু মানে দেখানোর জন্য আমি সুন্দর করে দেখাই দেবো। একটু ভিডিওটা বড় হতে পারে, সেই জন্য ওই ভিডিওটা আমি আলাদা করে রাখবো। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তো এখান থেকে যে কাজটা করবো, আমরা ফাইলে যাব, ফাইল থেকে যাব আমরা সেভ অ্যাজ, এখানে ক্লিক করবেন। সেভ অ্যাজ, এখানে গেলে আপনাদের অ্যাকাউন্টটা অপশন আসবে। এখানে আপনি নাম দিবেন, আপনার এই প্রোগ্রামিংটা কি নামে দিবেন সেই নামটা দিবেন। ওকে, তো আমি বললাম যে মাই ফার্স্ট পাইথন সাপোজ। ওকে, আমি একটা নাম দিলাম, আপনি আপনার মতো একটা নাম দিবেন। আর এখানে পাইথন এই যে সেভ অ্যাজ টাইপে কিন্তু পাইথন রাখবেন। ওকে, আর এখানে আপনি কোন লোকেশনে সেট করবেন, তো এই লোকেশন কিভাবে সেট করতে হয় এর একটা ভিডিও আলাদা করে দিব, যেটা আমি একটু আগে বললাম যে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। ওই ভিডিওটা রেডি করা হলে আপনারা দেখে নেবেন। তো আপাতত আমি ডেস্কটপটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, ডেস্কটপটা সিলেক্ট করে দিলাম। আপনি ডাউনলোডও দিতে পারেন, ডেস্কটপ দিতে পারেন, অথবা ডকুমেন্টও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আমি ডেস্কটপ দিলাম, এরপর আমরা সেভ অপশনে ক্লিক করলাম। তো প্রথমে একটা নাম দিলাম, ডেস্কটপ সিলেক্ট করলাম এবং এখানে পাইথন ফাইল রেখে আমরা সেভে ক্লিক করলাম। এখন যে কাজটা করব, এখানে কোনো নাম্বার দেখা যাচ্ছে না। তো এইভাবে তো কোড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি যেটা করব সেটা হলো অপশনে যাব এবং সেখান থেকে শো লাইন নাম্বার, এটাতে ক্লিক দেব। তাহলে এখানে নাম্বার দেখা যাবে যে আসলে কত লাইন আমি কোড করতেছি, তার একটা নাম্বার দেখা যাবে। এটা করা বাধ্যতামূলক না, জাস্ট দেখতে সৌন্দর্য সেজন্য। তো আপনি চাইলে এটা করতে পারেন, নাও করতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এখানে কি বলছিলাম যে আমরা এ বি নামে দুইটা ভ্যারিয়েবল নেব, তাই তো? তাহলে আমরা এখানে দুইটা ভ্যারিয়েবল নিব। আমি এ নামে একটা ভ্যারিয়েবল নিলাম। তবে তার আগে ভ্যারিয়েবল লেখার নিয়মটা আপনাদেরকে দেখাই দিই, এটা মনে হয় সব থেকে ভালো হবে। কারণ ভ্যারিয়েবল লেখার নিয়ম না জানলে এটা কখনো করা ওইভাবে আসলে পসিবল হবে না। তো ভ্যারিয়েবলের নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন, কোনো অসুবিধা নাই, এটা স্বাধীনতা। তবে কিছু লিমিটেশন আছে ভ্যারিয়েবল নাম লেখার জন্য। মনে করেন আপনি আপনার নিজের নাম দিবেন, দেশের নাম দেবেন, ফুলের নাম দেবে, এনিওয়ে যে কোনো কিছু আপনি নাম দিতেই পারেন। তবে বিল্ট ইন কিছু নাম থাকে, সেই নামগুলো দেওয়া যায় না। তো সেই নামগুলো কোনগুলো দেওয়া যায় না সেটা আমি অন্য ভিডিওতে বলে দিব। আপাতত আপনাকে নাম লেখার কিছু সিস্টেম দেখাই দিই, বা মেইন নিয়মটা দেখাই দিই। মনে করেন আমি আমার নাম লিখলাম সাপোজ, আমি এখানে বললাম, আচ্ছা এটা নোটপ্যাডে দেখায়, তাহলে মনে হয় আরো বেশি ভালো হবে।
আচ্ছা, ভ্যারিয়েবল লেখার কিছু নিয়ম কানুন আছে যেটা আমি আপনাদেরকে দেখাই দিই। মনে করেন আমি এখানে বললাম গোলাম, ওকে, রাব্বি, সাপোজ গোলাম রাব্বি আমি কিছু একটা লিখলাম। এই ভ্যারিয়েবলের ভিতরে কখনো আপনি এভাবে স্পেস রাখতে পারবেন না। স্পেস রাখলে আপনার ভুল হবে, তাহলে স্পেস কেটে দিবেন। এখন প্রশ্ন হলো, যদি গোলাম রাব্বি এভাবে লিখে তাহলে তো আসলে বুঝতে একটু অসুবিধা হয়। এটা আসলে স্পেস না দিলে কিভাবে বুঝবো যদি বড় কোনো নাম হয়? মনে করেন আমি লিখলাম গোলাম রাব্বি, আরো অনেক কিছু এড করে দিলাম সাপোজ, ইত্যাদি, ইত্যাদি। তো এখানে আপনার যে কাজটা করবেন, আপনারা আন্ডারস্কোর ইউজ করতে পারেন। আর মাঝে যেটা থাকে এটাকে বলে হাইপেন। হাইপেন ইউজ করা যায় না। স্পেশাল ক্যারেক্টারের ভিতরে শুধুমাত্র আন্ডারস্কোর ব্যতীত আর কোনো কিছুই আপনি ব্যবহার করতে পারবেন না। ওকে? স্পেশাল ক্যারেক্টার কোনগুলো? যেমন প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়বোধক চিহ্ন, আরো যে সাইনগুলো আছে, ঠিক আছে? এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় হচ্ছে আপনার স্পেশাল ক্যারেক্টার। এরকম আরো আছে। ঠিক আছে? এগুলাকে বলে স্পেশাল ক্যারেক্টার। তো স্পেশাল ক্যারেক্টার আপনারা ব্যবহার করবেন না। হ্যাশ সাইন আছে, এট দ্য রেট অফ আছে, তারপরে ডলার আছে, পার্সেন্ট আছে, ইত্যাদি, ইত্যাদি। ঠিক আছে? এবার গ্রেটার দেন আছে, লেস দেন আছে, ইত্যাদি। তো এইগুলোর ভিতরে শুধুমাত্র আপনি এই আন্ডারস্কোর ইউজ করতে পারবেন। কিন্তু হাইফেনও কিন্তু ইউজ করতে পারবেন না। প্লাস, মাইনাস এগুলো কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, যদি একের অধিক নাম, একের অধিক ওয়ার্ড হয় বা শব্দ হয়, তাহলে আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারেন। এখন কিন্তু সুন্দরভাবে পড়া যাবে গোলাম রাব্বি। যদি না দেন তখন এটা আসলে হঠাৎ করে পড়তে গেলে একটু কঠিন মনে হয়। সেজন্য আপনি এইটা ইউজ করতে পারবেন। আরেকটা করা যায়, যেটা আপনি যদি আন্ডারস্কোর ইউজ করতে না চান তাহলে কি করতে পারেন? আপনি এভাবে লিখতে পারেন গোলাম, এবার আমি গোলাম লিখলাম, এটা হলো একটা ওয়ার্ড, আর রাব্বি একটা ওয়ার্ড, তাই তো? তাহলে এখানে আমরা বলতে পারি RABBI, মানে আরটা বড়। তার মানে এখানে একটা ওয়ার্ড শেষ হলো। আর তখন নতুন ওয়ার্ড এসে আমি প্রথম অক্ষরটা বড়হাত দিব। তাহলে কিন্তু বুঝতে কোনো অসুবিধা হয় না। এবার লেখার ক্ষেত্রে আপনি প্রথমে বড়হাত ব্যবহার করতে পারেন। আবার চাইলে প্রথমে ছোট হাত ব্যবহার করতে পারবেন। আবার আপনি চাইলে মনে করেন প্রথমে বড় লিখলেন, হঠাৎ করে মাঝে একটা বড় দিলেন, আবার ছোট দিলেন। তো প্রথমে ছোট লিখলেন, সরি, এখানে যে আপনারা প্রথমে ছোট দিলেন, পরে মাঝে বড় দিলেন, আবার পরে ছোট দিলেন। এই ক্ষেত্রে কোনো ছোট বড় এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। আপনার খুশিমতো আপনি দিবেন। কোনো প্রবলেম নাই। ওকে? এরপরে যেটা আছে, এখানে যে মনে করেন একটা ভ্যারিয়েবলের নাম দিলাম ABC। ভ্যারিয়েবলের নামের শুরুতে কখনো নাম্বার ইউজ করা যায় না। কখনো নাম্বার ইউজ করা যায় না। এটা এরর চলে আসবে। তাহলে কি করবেন? আপনি নাম্বার চাইলে এই মাঝে যেকোনো জায়গায় আপনি নাম্বার দিতে পারেন। কোনো অসুবিধা নেই। অথবা আপনি চাইলে শেষে দিতে পারেন। আপনি নাম দিলেন ABC, আপনি শেষে গিয়ে বললেন ১। একইভাবে ABC, আচ্ছা আরেক বা অন্য একটা দেখা যায় A1, মানে A, ওকে? এ, বি, সি। তো এইভাবে নাম দেওয়া যাবে। কিন্তু একই ভ্যারিয়েবল ২ বার লেখা যাবে না। যেমন এই যে আমি একবার এ লিখছি। আমি চাইলে আবারও যদি এ লিখি তাহলে ভুল হবে। ওকে? আবার যদি এ লিখি ভুল হবে না। একটা ভ্যারিয়েবল একবারই লেখা যাবে একটা কাজের উদ্দেশ্যে। একই ভ্যারিয়েবল আপনি অ্যাসাইন করতে পারবেন। কিন্তু নতুন, নতুন ইনফরমেশন বা ভ্যালুস রাখার জন্য আপনার একটা ভ্যারিয়েবলই নিতে হবে। তো আপনার যদি মনে হয় যে আমি এই নিবো তাহলে কি করবেন? আপনি বললেন A1, তারপরে বললেন যে আপনার A2, তারপর বললেন A3, ওকে? এইভাবে নিতে পারবেন। কিন্তু শুধু A দিয়ে অনেকগুলো ভ্যারিয়েবল নিবেন এটা কিন্তু হবে না। একটা ভ্যারিয়েবল একবারই নেওয়া যাবে। তবে ওই ভ্যারিয়েবলকে বিভিন্ন জায়গায় অ্যাসাইন করতে পারবেন। সেগুলো দেখাই দেব, কোনো অসুবিধা নাই। তো এই হলো ভ্যারিয়েবল লেখার নিয়ম বা ভ্যারিয়েবলের ঘোষণা, সেটা দেখাই দিলাম। তো চলুন আমরা এবার সরাসরি চলে যাই। এখানে ছিল, আমরা এটা সরাসরি এবার সফটওয়্যারে করি। আমরা A নামে একটা ভ্যারিয়েবল নিলাম। ছোট বড় যায়নি, কোনো অসুবিধা নেই। এবার আমরা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর দেব এবং এখানে বললাম ১০০। ওকে? ১০০। এখন এটা কি হলো? ১০০ লিখলাম এবং এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে এই ১০০ এখন এর ভিতরে চলে গেল। বোঝা গেছে? যেটা আমরা এখানে বলছিলাম না যে এই যে এইভাবে যায় না, আমরা তো বলছিলাম যে এই যে ভ্যারিয়েবলটা, সরি, এই যে ভ্যালুসটা, এই ভ্যালুসটা এই অপারেটরের কারণে সে কি করে? এই পাশের ভ্যালুসটা এই পাশে ভ্যারিয়েবলের ভিতরে ঢুকে যায়। কেন ঢুকে যায়? এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে ঢুকে যায়। তাই তো? তাহলে সেম জিনিস এখানে ঘটছে না? যে এই ১০০ এর ভিতরে ঢুকে গেছে। কিভাবে গেছে? অ্যাসাইনমেন্টের মাধ্যমে গেছে। তাহলে এই একে যদি আমরা প্রিন্ট করি, আচ্ছা এর ভিতরে এখন কত আছে? ১০০ আছে। যদি আমরা এখানে আরেকটা শূন্য দিই তাহলে এর ভিতরে এখন কত আছে? ১০০০ আছে। তাই একে যদি আমরা প্রিন্ট করি তাহলে কত পাবো? ১০০০। যেমন এখানে কি আছে দেখেন তো? এখানে এই যে আছে না যে এই যে এখানে এই গ্লাসের ভিতরে এই যে এই পানিটা, তাই তো? এই পানিটা এই অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে কি হলো?
এই অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে কি হলো যে এই গ্লাসের ভিতরে চলে গেল। এখন এই গ্লাসের ভিতরে কি আছে? পানি আছে। এখন এই গ্লাসটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে গ্লাসের ভিতর কি পাবো? পানি পাবো। আপনি গ্লাসকে প্রিন্ট করলে কিন্তু গ্লাস পাবেন না। যদি গ্লাসকে প্রিন্ট করেন আপনি গ্লাস পাবেন না, ওই গ্লাসের ভিতরে যা থাকবে তাই পাবেন। তার মানে কোনো ভ্যারিয়েবলকে আপনি প্রিন্ট করলে ভ্যারিয়েবল পাবেন না, ওই ভ্যারিয়েবলের ভিতরে যা থাকবে আপনি তাই পাবেন। এইখানে দেখেন, এখানে কি এ নামে একটা ভ্যারিয়েবল, একে যদি আমি এখন প্রিন্ট করি তাই এ কে আমি পাবো? এই ভ্যারিয়েবল তো পাবো না, বরং এই ভ্যারিয়েবলের ভিতর যা থাকবে তাই পাবো। এর ভিতর কি আছে? 1000 আছে, তাহলে আমি 1000 পাবো। এই দেখেন আমি প্রিন্ট করে দেখাই আপনাদের। আমরা প্রিন্ট PRINT, এখানে সব ছোট হবে। এবার আমাদের নিয়ম কি? এটা একটা বিল্ট ইন ফাংশন। প্রিন্ট লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং ফার্স্ট ব্র্যাকেট শেষ, এটা হলো নিয়ম। এভাবে শেষ করার পর এই যে ফার্স্ট ব্র্যাকেট শুরু, এই যে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, এই শুরু আর এই শেষ এর মাঝে আমরা এই ভ্যারিয়েবলটাকে লিখে দেব। ওকে, এই ভ্যারিয়েবলটাকে লিখে দেব। তার মানে এই প্রিন্টের মানে হলো এখন আমাকে আউটপুট দেবে। কি আউটপুট দেবে? এ কে আউটপুট দেবে। এর ভিতরে কত আছে? 1000, তাহলে 1000 দেবে। এ তো একটা ভ্যারিয়েবল, আমরা কি জানি যে ভ্যারিয়েবলকে কখনো আউটপুট দেয় না, বরং ভ্যারিয়েবলের ভিতরে যা থাকবে তাকে আউটপুট দেবে। তাহলে এ নাম তো একটা ভ্যারিয়েবল, এটা একটা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলের ভিতরে কত আছে? 1000 আছে। তার মানে এ কে যদি আমরা প্রিন্ট করি এর ভিতরে যা আছে আমরা তাই পাবো। তাহলে এর ভিতরে 1000 আছে, তাহলে আমরা 1000 পাবো। চলুন আমরা প্রিন্ট করে দেখি। প্রিন্ট করার জন্য আপনাদের উপর দেখেন রান নামে একটা অপশন আছে, রান। এখানে যাওয়ার পরে রান মডিউল, এই রান মডিউলে ক্লিক করবেন তাহলে হবে। অথবা আপনি চাইলে কিবোর্ডে F5 আছে, আপনি F5 ক্লিক করেও কিন্তু রান করতে পারবেন। তো চলুন আমরা চলে যাই রান অপশনে গেলাম এবং সেখান থেকে রান মডিউলে ক্লিক করলাম। আমরা এখান থেকে ওকে প্রেস করলাম। আমরা দেখেন এইগুলো পড়ার কোনো দরকার নাই, এগুলো সফটওয়্যারের, এগুলো আপনার দেখার কোনো বিষয় না। আপনি দেখবেন নিচের আউটপুট, এটা দেখেন 1000 আসছে। এবার আমরা এখানে যদি একটা শূন্য কমাই দিই তাহলে কত? 100। তার মানে 100 এখন কার ভিতরে? এর ভিতরে আছে। আমরা যদি আবারও রান করি তাহলে এখন কত পাওয়ার কথা? 100 পাওয়ার কথা। দেখেন এই যে 100, এটা হলো আগেরটা, এটা বাদ দেন, নতুন দেখেন এটা হলো 100। আমরা এটা পুরোপুরি যদি কেটে দেই তাহলে আমরা শুধু 100 দেখতে পাবো। আমরা রানে গেলাম, রান করলাম, দেখেন 100। ঠিক আছে, তাহলে আমরা আরো একটা ভ্যারিয়েবল নিলাম, মনে করেন বি নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং অ্যাসাইনমেন্ট অপারেটর দিলাম, এর ভিতরে আরো 100 দিলাম। তাহলে আমরা যদি এখন এই বি কে প্রিন্ট করি তাহলে বির ভিতরে 100 না, এখানে আমরা 200 দিই। 200 দিই, তাহলে এই বির ভিতরে এখন এই 200 চলে গেছে। এখন এই বি কে প্রিন্ট করা মানে কি? এই বির ভিতরে যা আছে তাই পাবো। বির ভিতরে কত আছে? 200 আছে, তাহলে আমরা 200 পাবো। চলুন আমরা অপশনে ক্লিক করি, সরি রানে ক্লিক করি, এখান থেকে রান মডিউলে দিয়ে আমরা এটাকে রান করি। দেখেন আমরা এখন পাবো 200। কারণ 200 কেন? আমরা বি কে প্রিন্ট করছি, যে বি কে প্রিন্ট করছি, আর বি এর ভিতরে আছে 200। আশা করি আপনাদেরকে এটা বোঝাতে পারছি আমি। প্রিন্ট করার নিয়ম, প্রিন্ট মানে হলো আউটপুট, মানে এই যে আমাদেরকে আউটপুটটা দেখালো। ওকে, আমি কিবোর্ড থেকে F5 দিয়ে রান করতেছি। এই যে আউটপুটগুলি দেখালো, এটা হলো মূলত প্রিন্টের কাজ। এবার যেটা করব, আমরা যোগ বিয়োগ গুণ ভাগের কাজ শিখব। তো এটার জন্য আমরা যে কাজটা করব, আমরা কিছু অপারেটর দেখব এখানে। আপনারা ভয় পাবেন না, অনেকেই ম্যাথমেটিক্সে দুর্বল, তো আসলে ম্যাথের নাম শুনলেই ম্যাথমেটিক্সের মানে নাম শুনলেই ভয় পায়। তো ভয় পাওয়ার কিছু নাই, কারণ প্রোগ্রামিং শিখতে গেলে ম্যাথমেটিক্সটা দরকার হবে। তো আপনি যদি ম্যাথমেটিক্সে ভয় পান কোনো অসুবিধা নাই, ম্যাথমেটিক্সের গাণিতিক ক্যালকুলেশনগুলো কিন্তু আমরা নানানভাবে সলভ করতে পারি, মানে না জেনেও সলভ। আপনি একটা ম্যাথমেটিক্স পারেন না কিন্তু এটা সলভ করতে পারবেন। এটা কিভাবে পারবেন ইনশাল্লাহ এটা সামনে আমি দেখা দিব, কোনো অসুবিধা নাই। তো এই জন্য ভয় পাওয়ার কিছু নাই। এখন ম্যাথমেটিক্স কেন দরকার, এটা একটা প্রশ্ন, তাই তো? যে ম্যাথমেটিক্স আসলে কেন দরকার? মনে করেন সুপার শপে যারা গেছেন আপনারা দেখছেন যে স্ক্যান করে সমস্ত হিসাবগুলো একসঙ্গে অটো ক্যালকুলেশন হচ্ছে। তো এই ধরনের যদি আপনি কোনো প্রজেক্টের কাজ করেন, অথবা বিকাশ, নগদ, যে আপনার ফিনান্সিয়াল টাইপের যে প্রজেক্ট আছে ওই ধরনের যদি কোনো প্রজেক্ট আপনি বানাতে চান, বা টালি খাতার মতো, তাহলে তো মনে করেন আপনাকে কি করতে হবে? ম্যাথমেটিক্স অবশ্যই জানতে হবে। এই জন্যই আসলে ম্যাথমেটিক্স দরকার হয়। তো চলুন এখানে এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যেগুলো আছে এগুলো মূলত এক একটা অপারেটর, যেটা আমরা উপরে অপারেটর, এটা হলো নাম, অপারেটরের নাম, এটা অপারেটর বর্ণনা, আর এটা হলো উদাহরণ, তাই তো? তাহলে এখানে যোগ, যোগ মানে কি? অ্যাডিশন, ইংলিশে বলা হয় অ্যাডিশন, তাই তো? এটা হলো দুইটি সংখ্যাকে যোগ করবে, মানে এই যে যোগ দেখছেন, এই যে হলো যোগ। এই যোগ, এই যোগের ডানে একটা সংখ্যা আছে 5 আর বামে একটা আছে 10, এই দুইটাকে যোগ করলে হবে 15। এই যে 15 পাইছে, তাই তো? তাহলে যোগের কাজ হলো যোগ করা, এটা তো আমরা সবাই জানি। বিয়োগ, এই বিয়োগকে ইংলিশে বলা হয় সাবট্রাকশন।
সাবট্রাকশন, ওকে। এটার কাজ হলো বিয়োগ করা। এটা তো বোঝানোর আসলে কিছু নাই। এটা তো বাচ্চাদের জিনিস। আর স্টার এটা আমরা গুণ হলো এটাকে গুণ বলি। কিন্তু আসলে প্রোগ্রামিং এর ভাষায় আপনি এটাকে গুণ দিতে পারবেন না। তো গুণ করতে গেলে আপনাকে কিবোর্ড থেকে কি করতে হবে? আপনাকে স্টার সাইন দিতে হবে। এই যে স্টার সাইন আছে দেখবেন, এটাকে মানে হলো গুণ। আপনি স্টার সাইন দিলে এটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন, ওকে। ইংলিশে বলে মাল্টিপ্লিকেশন, মানে গুণ করার জন্য ব্যবহার করা হয়। যেমন 10 গুণ 5 ইকুয়াল টু 50। এরপর এই যে স্ল্যাশ চিহ্ন আছে, স্ল্যাশ, এটাকে বলা হয় ভাগ। আর ইংলিশে বলা হয় ডিভিশন অথবা ডিভাইডেড। ডিভিশন অথবা ডিভাইডেড, ঠিক আছে? তাহলে এই ভাগ করার জন্য আমরা স্ল্যাশ ব্যবহার করব, মানে ডিভাইডেড করব। আচ্ছা, এবার যেমন 10 ভাগ 2 কত হয়? 2.0। এখন প্রশ্ন হলো 2.0 কেন হলো? 10 কে 5 দ্বারা ভাগ করলে তো ভাগফল 2 হয়, তাহলে ভাগফল এখানে 2.0 কেন আসলো? এইটা আমি আপনাদেরকে একটু পরে বলছি। ঠিক আছে? মানে এই দুইটা, এইটা আর এটা, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে। এটা আমি আপনাদেরকে শেষে বলছি। তারপর হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজের কাজ আসলে কি? এটাকে ইংলিশে বলা হয় মডুলাস, মানে ভাগশেষ। এটার কাজ হলো যে আপনি যদি এমন কোনো গাণিতিক ক্যালকুলেশন করতে চান যে আপনার ওখানে ভাগফল লাগবে না, আপনার লাগবে ভাগশেষ। তো ভাগশেষ বের করতে গেলে আপনাকে পার্সেন্ট ব্যবহার করতে হবে। যেমন এই যে 10% 3, মানে 10কে 3 দ্বারা ভাগ করে। পার্সেন্ট মানেও ভাগ করা। পার্সেন্ট দিলে সে ভাগ করবে, যেমনটা এই স্ল্যাশে ভাগ করে, ওকে, ডিভাইডেড। তো পার্সেন্ট দিলেও ভাগ হবে, কিন্তু আপনাকে ভাগফল দিবে না, সে দেবে ভাগশেষ। যদি আপনার ভাগফল দরকার হয় তাহলে আপনি ওই স্ল্যাশ ব্যবহার করবেন, মানে ডিভিশন। আর যদি আপনি এই দুইটাই এখানে ডিভিশন ব্যবহার করবেন অথবা ফ্লোর ডিভিশন ব্যবহার করবেন যদি ভাগফল দরকার হয়। আর যদি আপনার ভাগশেষ দরকার হয় তাহলে আপনি পার্সেন্ট ব্যবহার করবেন। আশা করি বোঝাতে পারছি। ভাগফল দরকার হলে আপনি ডিভিশন অথবা ফ্লোর ডিভিশন, আর যদি আপনার ভাগশেষ দরকার হয় তাহলে আপনি পার্সেন্টেজ ব্যবহার করবেন। যেমন এই যে 10% 3, মানে 10কে 3 দ্বারা ভাগ করলো এবং ভাগ করার পর যে ভাগশেষ, সেই ভাগশেষটা দেবে। আপনি দেখেন তো যে 10কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? ভাগফল হয় 3, আর ভাগশেষে 1 থাকে, এখানে সে ভাগশেষটাই দিছে 1, ওকে। কারণ পার্সেন্ট মানেই সে ভাগশেষ দিবে। এরপর আসি আমরা যে যদি ডাবল স্টার বা ডাবল মাল্টিপ্লিকেশন দেওয়া হয় তাহলে কি হয়? এটাকে নাম হলো এক্সপোনেন্ট, মানে ঘাত। দেখেন একটা মানে কি, এর একটা স্টার দিলে হলো মাল্টিপ্লিকেশন, আর যদি আমরা দুইটা দেই তাহলে এটার নাম হবে এক্সপোনেন্ট। একটা দিলে কি হবে? একটা দিলে হবে মাল্টিপ্লিকেশন নাম, আর যদি আপনি দুইটা স্টার দেন তাহলে নাম হবে কি? এক্সপোনেন্ট। তাই তো? তাহলে মাল্টিপ্লিকেশন মানে গুণ, আর এক্সপোনেন্ট মানে হলো ঘাত। ঘাত মানে কি? আপনারা পাওয়ার ব্যবহার করেন না বীজগণিতে, যে 2 পাওয়ার 3 বা 10 ইনভার্স 3 বা 10 ইনভার্স 2, বা ফিজিক্সেও তো করেন যে এমএস ইনভার্স 1 বা এমএস ইনভার্স 2 করেন এরকম। তো ঘাত মানে যেটা পাওয়ার, তো পাওয়ার ব্যবহার করার জন্য আপনাকে এক্সপোনেন্ট ব্যবহার করতে হবে, মানে ঘাত, ওকে। আচ্ছা, এখানে যেমন দেখেন এই যে 2 ডাবল স্টার 3, এটার মানে কি জানেন? যে এই যে 2 ডাবল স্টার 3, এটার মানে হলো 2 লিখলেন এবং এই 2 এর পাওয়ার দিলেন 3, ঠিক আছে? যদি আমি এরকম লিখি, আমি একটু স্পেসে যাই এখানে। এখানে একটু দেখাই আপনাদেরকে যে আমরা যদি বলি আ 2, আমরা প্রথমে 2 দিলাম বা এখানে কিছুই দিলাম না, এটা পুরোই কেটে দেই। এই যে মনে করেন আমি যদি বলি 2 এবং তার পাওয়ার 3, এইটা লেখার জন্য আমাদের কি লিখতে হয়? 2 এবং এখানে ২ টা স্টার, তাই তো? এটাকে কি বলা হয়? 2, তারপর আমরা এবার যদি আমরা 3 দেই, এটার মানেই হলো যে 2 তারপর 3 হবে। আর আমি যদি এখানে 2 দেই তাহলে এখানে কত হবে? এখানে হবে 2। এই ডাবল স্টার দেওয়া মানে এক্সপোনেন্ট দেওয়া, এর এক্সপোনেন্টের পরে যে থাকবে সে হলো পাওয়ার হিসেবে পরিচিত হবে। যেমনটা এখানে আছে যে 2 ডাবল স্টার 3, তাহলে কি হবে? এই 2 এর পাওয়ার হবে 3, আর তার হবে কত? 2 এর পরে পাওয়ার 3 থাকলে কত হয়? 8 হয়, সেটা বলছে এখানে। আচ্ছা, এটা গেল। এবার ছিল ফ্লোর ডিভিশন, মানে একটা স্ল্যাশ দিলে এটার নাম হয় ডিভিশন, আর 2 টা স্ল্যাশ দিলে এটার নাম হয় ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন মানে কি? শুধু আপনাকে প্রথমে ভাগ করবে, আপনি যে সংখ্যাতে দিবেন সেই সংখ্যা ভাগ করবে, তারপরে সে ভাগফল দিবে। আমি যদি এই ডিভিশন দেই তাও ভাগফল বের করবে, এটা দিলেও ভাগফল বের করবে। পার্থক্য কোথায় তাহলে? পার্থক্য হলো যদি আপনি একটা স্ল্যাশ বা ডিভিশন দেন তাহলে সে ভাগফল বের করবে, সাথে দশমিক সংখ্যা থাকলে সেটাও বের করবে। মনে করেন আপনি 3 দিয়ে 10কে ভাগ করছেন, তাহলে ভাগশেষ কি শূন্য হবে? হবে না তো, কিছু তো একটা থাকবে ভাগশেষ। সে ভাগশেষ সহ দেখাবে। আর কিছুই যদি না থাকে
থাকে, ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সে দশমিক শূন্য দেখাবে। যেমন এই যে 10কে সে 5 দ্বারা ভাগ করছে, তাহলে ভাগফল 2, তাহলে ভাগশেষ কিছু নাই, সেজন্য 0 দিছে, তাই তো 0 দিছে। আর যদি এখানে ভাগশেষ কিছু একটা থাকতো সেটাও দিত। আর যদি আপনি এখানে যদি ফ্লোর ডিভিশন ব্যবহার করেন মানে 2টা স্ল্যাশ, তাহলে শুধুমাত্র আপনাকে ভাগফল দিবে, কোনো দশমিক সংখ্যা দিবে না। যেমন এখানে দেখেন যে এখানে 10কে 3 দ্বারা ভাগ করা হয়েছে এবং ভাগফল 3, কিন্তু এখানে ভাগশেষ তো কিছু একটা আছে, তো সেই ভাগশেষ কিন্তু তারা দেয়নি। ঠিক আছে, তাহলে ফ্লোর ডিভিশনের কাজ হলো যে সে শুধুমাত্র ভাগফল দিবে, কোনো দশমিক সংখ্যা দিবে না। আর এখানে ডিভিশনের কাজ হলো সে আপনাকে ভাগফল তো দিবে, ভাগফলের সাথে যদি কোনো ভাগশেষ থাকে সেটাও দেবে, এটা ওকে। তো এবার এ হলো আমাদের অ্যারিথমেটিক অপারেটর কাজ। এটা আপনাদেরকে বলা হয় নাই যে অপারেটরগুলোর নাম কি, এটার নাম হলো অ্যারিথমেটিক অপারেটর। এরপর লজিক্যাল অপারেটর আছে, আরো অনেক কিছু, সেগুলো ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে শিখব। তো এটার নাম হলো অ্যারিথমেটিক অপারেটর। তো আমরা আজকের এই প্রথম ক্লাসে এর সবগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো প্রথমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবকিছুই করব। তো চলুন আমরা সফটওয়্যারে চলে যাই। এখানে আমরা এবার এই এ আর বি কে যোগ করব। ধরেন আচ্ছা, আমরা এখানে মনে করেন যোগ করলাম এ প্লাস বি, তাহলে আমরা কি সরাসরি সংখ্যাকে যোগ করব না, আমরা যোগ করব কাকে, এই ভ্যারিয়েবলকে। তাহলে ভ্যারিয়েবলকে যদি আমরা যোগ করি তাহলে দেখেন এর ভিতরে কত আছে বলেন তো, এর ভিতরে আছে কত, 100, দিলাম 100। তারপর এখানে কি আছে, যোগ চিহ্ন আছে, আমরা দিলাম যোগ চিহ্ন, ওকে, দিলাম যোগ চিহ্ন। এবার হচ্ছে বি, তো এই বি এর ভিতরে কত আছে বলেন তো, 200, তো আমরা এখানে দিলাম 200। তাহলে এ প্লাস বি মানে 100 যোগ 200, এর মান হচ্ছিল 100, এই যোগকে আমি এখানে বসাই দিলাম, এবং বি এর মান হচ্ছিল এই যে 200, তাই সেই 200 আমি বসাই দিলাম বি এর মানের জায়গা, তাই তো। তাহলে টোটাল হবে কত, 300। তো এখন আমরা তো এগুলি যোগ বিয়োগ করবো না, আমরা শুধুমাত্র ভ্যারিয়েবলকে এ যোগ বি দিলেই এই বাকি ক্যালকুলেশন সফটওয়্যারই করে দেবে, আমাদের করতে হবে না, শুধু বোঝানোর জন্য এটা লিখলাম। আচ্ছা, এখন যেটা হবে সেটা হলো যে এ আর যোগ বি দিলাম, এটাকে যোগ করবে, যোগ করে কত হবে, যোগফল 300 হবে। 100 আর 200 কত হয়, 300। এখন এই 300কে তো কোনো একটা জায়গায় রাখতে হবে, তাই তো, আমরা তো সরাসরি এটা এভাবে রাখবো না। তাহলে এটা রাখার জন্য আমার একটা ভ্যারিয়েবল দিবে, সেটা নাম দিব সাম। এক্সাম্পল আমরা বললাম যে সাম, এটা আপনার খুশি, আপনি যে কোনো দিতে পারেন, কিন্তু যোগকে সাধারণত সামেশন বা সাম বলা হয়, বিয়োগ দিলে সাবট্রাকশন বা সাব বলা হয়, এই জন্য দিতে হবে। এটা আপনি চাইলে আপনার মতো করে নামও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এটা তো যোগ করে আমি চাচ্ছি সাম নামে ভ্যারিয়েবলের ভিতরে রেখে দিতে। এখন এই ভ্যারিয়েবলের ভিতরে রাখতে গেলে আমাদের কি কাজ করতে হবে আপনাদের মনে আছে, একটা অ্যাসাইনমেন্ট অপারেটর দিতে হবে। এই অ্যাসাইনমেন্টের মানেই হলো এই পাশের ভ্যালুসকে এই পাশের ভ্যারিয়েবলের ভিতরে রেখে দিবে। তাহলে এই পাশে এখন এটা কিন্তু ভ্যারিয়েবল হলেও এর ভিতরে তো মান আছে, রাইট, মান না থাকলে তো কাজ করতো না। এর ভিতরে আছে 100, আর এই বি এর ভিতরে মানে এই বি এর ভিতরে আছে 200। প্রথমে কি করলো, 100 যোগ এই 100 যোগ এই 200, এটাকে যোগ করলো, যোগ করে যে যোগফলটা হবে সেই যোগফলটা সে এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে এই পাশের এই সামের ভিতরে রেখে দিল। তার মানে সাম একটা ভ্যারিয়েবল, সামের ভিতরে এখন কত আছে, এ যোগ বি যোগ করে যে যোগফল হবে সেই যোগফলটা সে এখন সামের ভিতরে রেখে দিল, ওকে। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি 100 যোগ 200, তাহলে আমরা সাধারণভাবে এমনি বুঝতেছি যে যোগফল কত হবে বলেন তো, 300। এই যোগফল 300 এখন এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে যদি সামের ভিতরে চলে যায়, তাহলে সামের ভিতরে এখন কত আছে বলেন, 300 আছে। তো চলুন আমরা এখানে আমরা সামটাকে প্রিন্ট করি, এই যে এই সামটাকে আমরা এখানে প্রিন্ট করব, তাই তো। আমরা প্রিন্টের ভিতরে যদি সাম লিখে এবার যদি আমরা রান করি তাহলে কত পাওয়ার কথা বলেন তো, 300। তো আমরা চেক করে দেখি যে সব ঠিক আছে কিনা, রাইট, দেখুন এখানে আউটপুটে কিন্তু 300 চলে আসছে। এবার আপনাদেরকে অন্যভাবে দেখাই, দেখেন এবার যদি আমি এ কে প্রিন্ট করি তাহলে কত পাবো, 100। আমরা যদি রান করি তাহলে আমরা 100 দেখতে পারবো, তাই তো। দেখেন আমরা পাইছি 100। জাস্ট আপনাকে বোঝানোর জন্য যে যদি বি কে প্রিন্ট করি তাহলে 200 দেখতে পাবো, আর সামকে প্রিন্ট করলে কত পাবো, 300 পাবো। কেন, এটা যোগফল। যদি আমরা এখানে 1000 করি, ধরেন এখানে করলাম 1000, আর বির মান দিলাম কত, ধরেন 500 সাপোজ, তাহলে কত হয়, 1500, তাই তো। তাহলে এ যোগ বি, তাহলে এর ভিতর এখন কত আছে, 1000, তাই তো। এবার আমি দিলাম যোগ, এবার এ বি এর ভিতর কত আছে বলেন তো, 500, তাহলে কত হয়, এ যোগ বি মানে 1000 যোগ 500 কত হয়, 1500। আমি এই সামটাকে প্রিন্ট করলাম, এখানে আমি জাস্ট কপি পেস্ট করে দিলাম,
সাম। এবার যদি আমরা রান করি, আমি একটু কিবোর্ড থেকে রান করব বেশি, খুব দ্রুত হবে। দেখেন রান অপশনে ক্লিক করলে রান মডিউলে হচ্ছে F5, মানে কিবোর্ড থেকে আমি যদি F5 বাটনে ক্লিক করি, তারপর যদি এন্টার বাটনে ক্লিক করলে হয়ে যাবে। দেখেন 1500। এভাবে রান করলে একটু দ্রুত হয় সেজন্য। আচ্ছা, এখানে দেখেন 1500। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে কিভাবে আমরা যোগ করব। তাহলে পাইথন প্রোগ্রামিং এ কিভাবে যোগ করতে হবে সেটা আপনাদেরকে শেখানো হলো। ইনশাআল্লাহ সামনে আরো এক্সপার্ট কিছু শেখানো হবে। তবে তার আগে একটা কথা, আপনারা পূর্বে যারা প্রোগ্রামিং পারেন যেমন জাভা, সি, সি প্লাস প্লাস, সি শার্প, যারা এই ল্যাঙ্গুয়েজগুলো করে আসছেন, ওইটার সাথে পাইথনের একটু কনফ্লিক্ট আছে। কারণ আমরা এখানে যারা জাভা বা সি, সি প্লাস প্লাসে করছেন, আপনারা জানেন এখানে এরকম ইন্টিজার নেওয়া হয়, বা এখানে ইন্টিজার অথবা ধরেন আপনি এখানে ফ্লোট নেওয়া হয়, তাই তো? এরকমটা নেওয়া হয়। এখন তাদের মনে সন্দেহ জাগতে পারে যে আমরা আসলে ইন্টিজার বা ফ্লোট এগুলো কেন নিলাম না? এগুলো হচ্ছে ডাটা টাইপ। নতুন যারা তারা এটা মাথায় নিয়েন না, প্যারা নিয়েন না কোনো। কারণ মানে পাইথন প্রোগ্রামিংটা এতটাই সহজ যে আপনাকে কোনো ডাটা টাইপ এখানে আপনাকে বলে দিতে হয় না। দেখেন এই যে ইন্টিজার, এগুলো অন্যান্য ল্যাঙ্গুয়েজে বলে দিতে হয়। কিন্তু পাইথন এটা বলার প্রয়োজন হয় না, কারণ পাইথন অটোমেটিক্যালি বুঝে নেয়। কিভাবে বুঝে? আমি এখানে 1000 দিয়েছি, এখানে কোনো দশমিক দিছি? দেই নাই। সেজন্য ও সরাসরি ধরে নিছে এটা ইন্টিজার হবে। যদি আমি এখানে 1000 দশমিক ধরেন 10 দিতাম, তাহলে ও ধরে নিত এটা একটা ফ্লোট। ঠিক আছে? এটা বিল্ট ইন অটোমেটিক্যালি বুঝে নেয়। এবার আমরা গুণ করা শিখব। তাই তো? এখন ভ্যারিয়েবল যা আছে তাই থাকলো, অথবা আপনি চেঞ্জও করতে পারেন। কোনো অসুবিধা নাই। এবার এখানে আমি দিলাম 10 আর b এর মান দিলাম মনে করেন 5, সাপোজ। এটাকে আমরা গুণ করব। তাই তো? এটাকে আমরা গুণ করব। এখন গুণফলটা কার ভিতরে রাখবো আমরা? মনে করেন নাম দিলাম মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন একটা ভ্যারিয়েবল নিলাম। আপনার খুশি আপনি যেকোনো নাম নিতে পারেন। তাই তো? অথবা আমি ছোট করে লিখি যে MUL, অথবা মনে করেন আমি বললাম যে গুণফল। সাপোজ বাংলিশে লিখে দিলাম ভাই। আপনি ভ্যারিয়েবল যেকোনো নামে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। গুণফল নামে একটা ভ্যারিয়েবল নিলাম। এরপর অ্যাসাইনমেন্ট অপারেটর দিলাম। এরপর আমরা যেহেতু গুণ করব সেজন্য A গুণ B দেব। তাই তো? A গুণ B। আচ্ছা, গুণ এ গুণ বি। তাহলে এখানে এর মান কত বলেন তো? 10। এবার দিলাম গুণ। মানে বিষয়টা আসলে এরকম হবে অনেকটা। ঠিক আছে? আমি একটু আপনাদেরকে এইভাবে দেখাই যে এর মান কত আছে বলেন তো? এর মান আছে 10। তারপরে কি দেব? গুণ। মনে করেন এটা গুণ দিলাম সাপোজ। একটু স্পেসিফাই করি বুঝতে মানে সহজ হবে আরকি। গুণ। এরপর এই যে এর মান হলো কত আছে? 10। তারপরে এই দিলাম গুণ, এই যে দিলাম গুণ। বি এর মান কত আছে বলেন তো? বি এর মান আছে হলো 5। এই যে দিলাম 5। বিষয়টা এরকম। কিন্তু গুণ চিহ্ন দিতে গেলে আপনাকে স্টার সাইন দিতে হবে। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি লিখলাম। তাহলে A স্টার B, তার মানে A গুণ B। তো এর মান আছে 10 আর B এর মান কত আছে? 5। তাহলে 5 10 কত হয়? 50। তার মানে গুণফল কত হবে? 50। এখন আমি যদি প্রিন্টের ভিতরে সাম দেই, তাহলে কি কোনো কাজ করবে বলেন? সাম নামে তো কোনো ভ্যারিয়েবলই নাই। তার মানে কিছু খুঁজে পাবে না। তাহলে আমাকে কি করতে হবে? এই গুণফলটাকে লিখে দেবো। তো আমি কপি পেস্ট করলাম, এটা মার্ক করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে C চাপ দিলাম, কপি হলো। এবং এখানে এসে আমরা মার্ক করে কন্ট্রোল V দিলাম, পেস্ট হয়ে গেল। কপি পেস্ট করলাম সহজে। তো এবার প্রিন্টকে আমি প্রিন্টের ভিতরে কাকে দিলাম? গুণফল। তো গুণফলের ভিতরে যা আছে, গুণফলটা একটা ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল তো আর আমাকে আউটপুট দেবে না, বরং ভ্যারিয়েবলের ভিতরে যা থাকবে তাই আমি আউটপুটে পাবো। তাহলে গুণফল ভ্যারিয়েবল, আর এই ভ্যারিয়েবলের ভিতরে কত আছে বলেন তো? A গুণ B, মানে 5 10 50। তাহলে আমি 5 10 50 পাওয়ার কথা। তো আমি কিবোর্ড থেকে F5 দিয়ে রান করতেছি, অথবা আপনারা এখান থেকে রান অপশনে গিয়ে এখানে দিবেন, কোনো অসুবিধা নেই। তো রান করলাম এবং আমরা দেখতে পেলাম 5 10 50। এটা হলো গুণ। ওকে? তো মনে করেন আমি এখানে ধরেন 10 দিলাম। তাহলে 10 কে সরি 100 দিলাম। 100 কে 5 দ্বারা গুণ করলে কত হয় বলেন তো? আমি কিবোর্ড থেকে F5 থেকে রান করলাম। তাহলে কত হয়? 500। এটা হলো গুণফল। তো আপনাকে যোগ দেখালাম, গুণ দেখালাম। চলেন বিয়োগ দেখাই। যদিও বিয়োগটা আগে দেখানো উচিত ছিল। সেম জিনিসই। মনে করেন জাস্ট কি করব? এখানে যে গুণ করা হইছে, এই গুণের জায়গায় আমি এখানে বিয়োগ করে দেব। জাস্ট এতটুকু। আমি যদি একটু ফাঁকা দিই, মনে হয় দেখতে সুন্দর হবে। তাহলে এর মান হলো 100 বিয়োগ, আর বির মান হলো 5। তাহলে 100 বিয়োগ 5, তাহলে কত হয়? 95 হয়। 100 থেকে 5 গেলে 95 থাকার কথা। তো আমরা যদি এই অবস্থাতে রান করি, রান হবে কিন্তু। কেন? কারণ এই বিয়োগফলটা আমরা এই ভ্যারিয়েবলের ভিতরে রাখলাম। তো ভ্যারিয়েবলটা গুণফল নাম, আপনি আপনার মতো নাম দেন না, কোনো অসুবিধা নাই। এখানে আপনি লেখেন যে সাব মানে বিয়োগফল ধরেন আরকি। অথবা আপনার নিজের নামও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি কিবোর্ড থেকে F5, আচ্ছা F5 না, যেহেতু আপনারা নতুন হতে পারেন অনেকেই। তো আমি এখান থেকে করি রান অপশনে যাব এবং রান মডিউল এখানে ক্লিক করলাম। পরে ওকে প্রেস করলাম। তাহলে কত আসবে বলেন তো? 95।
আচ্ছা, একটা এরর চলে আসছে। তো এররটা কেন আসছে আমরা একটু পরেই, কারণ এরর আসলে ভালো হবে, আপনারাও মানে প্রবলেম সলভ করা শিখতে পারবেন। তো আমরা এখানে বলি যে নেম এরর, নেম গুণফল ইজ নট ডিফাইনেড। আচ্ছা, এখানে গুণফল ও আসলে ডিফাইন করা খুঁজে পায় নাই। তো আসলে দেখি আমরা কি ভুল করছি আসলে। ওকে, দেখেন এখানে আমরা এই বিয়োগফলটা রাখছি কার ভিতরে? সাবের ভিতরে। কিন্তু আমরা প্রিন্টের ভিতরে কাকে দিছি? গুণফলকে। গুণফল নামে তো কোনো ভ্যারিয়েবল নাই। এইজন্য আসলে এরর চলে আসছে যে গুণফল কেউ খুঁজেই পাচ্ছে না। পাবে কিভাবে? গুণফল তো আমরা কেটেই দিছি, তাহলে তো নাই। তার মানে গুণফল হবে না, হবে কি? সাব। কারণ আমরা সাবকে প্রিন্ট করলে কি পাবো? এখান থেকে বিয়োগ করে বিয়োগফলটা সাবের ভিতরে রাখা হইছে। তার মানে আমরা এই সাবকে যদি প্রিন্ট করি তাহলে আমরা বিয়োগফলটা পাবো। ওকে? এখানে যদি আমরা এ কে প্রিন্ট করি তাহলে এর মান পাবো, বি কে প্রিন্ট করলে বি এর মান পাবো, আর সাবকে প্রিন্ট করলে আমি এটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, আর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। যদি আমরা সাবকে এখানে প্রিন্ট করি তাহলে সাবের ভিতরে যা আছে তাই পাবো। সাবের ভিতরে কত আছে বলেন তো? এ মাইনাস বি। তার এর মান 100, বির মান হচ্ছিল 5। তার মানে 100 থেকে 5 বিয়োগ করলে 95 হয়। সেই 95 বিয়োগফলটা আমরা সাবের ভিতরে রাখলাম। আর সেই সাবটাকে যদি আমরা এখানে প্রিন্ট করি তাহলে সাবের ভিতরে যা আছে তাই পাবো। তো এবার আমরা যদি রান করি আমরা 95 দেখতে পারবো। একবার দেখি কাজ হয় কিনা। রাইট, দেখেন 95 চলে আসছে। তো একই সাথে একটা প্রবলেম সলভ করা আমরা শিখে গেলাম যে আসলে কিভাবে প্রবলেম আসলে বা এরর আসলে সেটা সলভ করতে হবে। তাহলে আমরা কি শিখলাম? যোগ বিয়োগ গুণ শিখলাম। এবার আমরা ভাগ শিখবো, রাইট? আচ্ছা, এটার ভাগের জন্য আমরা নাম দিলাম ডিভাইডেড, সরি ডিভ, সংক্ষেপে নাম দিলাম ডিভ। আপনি ডিভাইডেডও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখানে ছোট সংখ্যা নেই যাতে আমরা নিজেরাই বুঝতে পারি। আমি জেনে 3 নিলাম। তার মানে এখানে এর মান কত? 10। আর এখানে ভাগ দেব, তাই তো? ভাগ দেব, এটার নাম হলো কি বলেন তো? ডিভিশন। আর 2টা দিলে কি হয়? ফ্লোর ডিভিশন। তো আমরা শুধু ডিভিশন নিলাম। ডিভিশনের কাজ কি আপনাদের মনে আছে? যে ভাগ করবে, ভাগ করার পর ভাগফলটা সে আমাদেরকে দেখাবে দশমিক আকারে, মানে ভাগশেষ সহ দেখাবে, তাই তো? তা এ ভাগ বি আমরা এখানে ইউজ করলাম। আমি স্পেসটা কেটে দেই। তাহলে এর মান হলো 10 আর বির মান হলো 3। তার মানে 10 কে আমরা 3 দ্বারা ভাগ করব। এবং এই যে ডিভ যে ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলটা আমরা এখানে কপি পেস্ট করে দিলাম প্রিন্টের ভিতরে। তাহলে আমরা যদি এখন রান করি কত পাবো বলেন তো? 10 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 9 পয়েন্ট সামথিং, সরি 3 পয়েন্ট সামথিং। দেখেন 3 পয়েন্ট সামথিং চলে আসছে। 10 কে 3 দ্বারা ভাগ করলে 3 তিরিকে 9, 3 বার যায়। তাহলে সে ভাগশেষ কত হয়? 3। আর যে দশমিক সামথিং থাকে সেটা চলে আসছে। ঠিক আছে? কেন চলে আসছে? কারণ আচ্ছা, এটা এইভাবে থাক, আমরা চাই এই লাইনটা থাকবে। এবং আমরা যদি সরাসরি এখান থেকে ক্রস করি, মাউস পয়েন্টারটা লক্ষ্য করেন, দেখেন একেবারে ডান পাশে উপরে যদি আমরা ক্রস চিহ্ন দেই তাহলে নতুন করে রান করলে নতুনটাই থাকবে। তো আমি আবারও রান করে দেখাই, কিবোর্ড থেকে দিলাম। তাহলে এখান দেখেন 3 পয়েন্ট সামথিং। যদি আমরা এটা পুরোপুরি কেটে না দিয়ে এখান থেকে যে এটা দিয়ে যদি মিনিমাইজ করে দেই, ওই আগেরটাও থাকবে, এখন নতুন করে যেটা রান করব সেটাও থাকবে। চলেন এটা দেখার জন্য একটা কেন করলাম, আমরা একটা স্ল্যাশ দিলে কি হবে? ডিভিশন, মানে ভাগশেষ সহ দেখাবে। আর যদি আমরা 2টা দিই তাহলে কি হবে? ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন মানে কি? শুধুমাত্র ভাগফল দেখাবে, কোনো ভাগশেষ দেখাবে না। তো এবার দেখেন আমরা যদি রান করি ফ্লোর ডিভিশন, তার মানে এবার ভাগশেষ দেখানোর কিন্তু কোনো কথা না, শুধুমাত্র ভাগফল দেখাবে। ভাগফল যদি দেখাই, আমরা একটু ওকে করে এখানে, এবার দেখেন 3 আসছে। এর আগেরটা ছিল 3 পয়েন্ট সামথিং। কেন আসছে বলেন তো? আমরা এখানে এই কাজটা করছিলাম যে আমরা যেটা করছিলাম যে আমরা এখানে এটা দিয়ে ভাগ করছিলাম। এইজন্য আমাদের এটা দিয়ে যখন ভাগ করছি তখন আসলে আমাদের এখানে কি আসছে? 3 পয়েন্ট সামথিং, মানে ভাগশেষ সহ দেখাইছে। আর যখন আমরা এই ফ্লোর ডিভিশন দিয়ে ভাগ করছি তখন শুধুমাত্র আউটপুট 3 আসছে, মানে দশমিক সংখ্যা আসে নাই। দেখলেন? শুধুমাত্র 3 আসছে, কোনো দশমিক সংখ্যা আসে নাই। তাহলে এটা দিয়ে আপনাদেরকে সরাসরি আমি দেখালাম যে আপনি যদি এখানে ফ্লোর ডিভিশন করেন ডাবল স্ল্যাশ দিয়ে, তাহলে শুধুমাত্র আপনাকে ভাগফল দেখাবে, কোনো ভাগশেষ দেখাবে না। এক কথায় দশমিক সংখ্যা দেখাবে না। আর যদি একটা স্ল্যাশ দেন তাহলে ভাগফলও দেখাবে, ভাগশেষও দেখাবে, 2টাই দেখাবে। ওকে? তো আমরা কোনটা এখানে শিখলাম? আমরা যোগ শিখছি, বিয়োগ শিখছি, গুণ শিখছি, তাই তো? এবার ভাগ শিখলাম। ভাগ তো 2টা, একটা হলো ডিভিশন আর একটা হলো ফ্লোর ডিভিশন। 2টাই আমাদের শেখা শেষ। এখন বাকি আছে 2টা, একটা হলো পার্সেন্ট আর একটা হলো আপনার এক্সপোনেন্ট বা ঘাত। এবার চলুন আমরা পার্সেন্টটা শিখি। পার্সেন্ট এখানে কত আছে দেখেন তো? 10% 3, এটাই করে আমরা চলুন। তাহলে আমরা সরাসরি দেখতে পারবো 10% 3 এটাই আছে। এর মান 10 আর বি এর মান 3 এটাই আছে।
তো আমরা যদি এখন এখানে একটা আমরা কি নাম দেব, ধরেন এ বি সি নাম দিলাম, সাপোজ এ বি সি নাম দিলাম আমাদের মতো করে। আমরা এবার এখানে ভাগ না দিয়ে দিব পার্সেন্ট। পার্সেন্ট দিলে কি হবে, শুধুমাত্র ভাগ শেষ বের হবে, ভাগফল না কিন্তু। পার্সেন্ট দিয়ে যদি আপনার ভাগ করি তাহলে সে ভাগ করবে, ভাগ করার পর শুধুমাত্র ভাগ শেষ দেখাবে, কখনো ভাগফল দেখাবে না। যদি এমন কোনো প্রজেক্টের আপনি কাজ করেন যেখানে আপনার শুধুমাত্র ভাগশেষ দরকার হবে, কোনো ভাগফল লাগবে না, তখন আপনি পার্সেন্ট দিয়ে ভাগ করবেন, কারণ পার্সেন্ট দিয়ে ভাগ করলে শুধুমাত্র ভাগশেষ বের হবে। ওকে, তো এখানে এর মান কত আছে 10 আর বি এর মান আছে কত 3। এবার এই 10কে 3 দ্বারা ভাগ করবে, ভাগ করার পর শুধুমাত্র আমাকে ভাগশেষ দেবে। কেন দিবে, কারণ আমরা পার্সেন্ট দিয়ে ভাগ করতেছি সেই জন্য, রাইট? তো এবার এবিসি কে আমরা প্রিন্ট করব, তাই তো এবিসি কে আমি প্রিন্টের ভিতরে রেখে দিলাম। তাহলে এবিসি ভিতরে যা থাকবে এটাকে ভাগ করবে, ভাগ করার পর ভাগশেষটা এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে এইখান থেকে এবিসির ভিতরে রেখে দেবে। আর এবিসি কে যখন আমি প্রিন্ট করব তখন এবিসির ভিতরে যা থাকবে আমাকে আউটপুটে তাই দিবে, তাই তো? তাহলে ভাগ করে এবিসির ভিতরে রাখবে, এবিসি কে আমরা প্রিন্ট করলাম। এবার চলুন আমরা রান করে দেখি। রান করলে আমরা 1 দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা 1 কেন দেখতে পাচ্ছি, তাই তো? আমরা 10কে যদি দেখেন 10কে যদি 3 দ্বারা ভাগ করে তাহলে ভাগফল কত হয় বলেন তো? 3 হয়। আর ভাগশেষ থাকে কত? 3 মানে 3 তিরিকে 9। আমরা আপনাদেরকে এইভাবে দেখাই সরাসরি, যে এখানে ড্র করে দেখাই। মনে করেন আমি এখানে 3 দ্বারা 10কে ভাগ করব, তাই তো? 3 দ্বারা 10কে ভাগ করব। এখন 3 কি 1 এর ভিতরে যায় বলেন? যায় না। কিন্তু 10 এর ভিতরে যায়। কতবার যায়? 3 বার যায়। তাহলে 3 বার যদি যায় তাহলে 3 তিরিকে 9 মানে 9 হয়। তাহলে ভাগশেষ কত থাকে বলেন তো? এই 10 থেকে, সরি মানে একটু ভুল করছি আমি। 3 দিয়ে যদি 10কে ভাগ করি তাহলে 3টা 1 এর ভিতরে যায় না, কিন্তু 10 এর ভিতরে যায়। কতবার যায়? 3 বার যায়, তাই তো? 3 বার যায়। তো এই 3 তিরিকে কত হয়? 9 হয়, তাই তো? 9। তাহলে 10 থেকে 9 গেলে কত থাকে ভাগশেষ বলেন? 1 থাকে না? 10 থেকে যদি 9 যায় তাহলে বাকি থাকে কত? 1। এই সেই 1, এই 1টাকে আমরা আউটপুটে পাবো। এখন সেই আউটপুটটা আমরা এখানে পেলাম যে 1। কারণ এই পার্সেন্টেজের কাজ হলো শুধুমাত্র আপনার ভাগশেষটাকে সে বের করবে। আশা করি আপনাদেরকে এটা বোঝাতে পারলাম। যে আরেকবার আপনাদেরকে রিভিশন দেই। যদি আমরা স্ল্যাশ ইউজ করি তাহলে ভাগফল এবং ভাগফলের সাথে ভাগশেষটাও মানে পাবো। মানে দশমিক সংখ্যা এক কথায়। মনে করেন 3 পয়েন্ট সামথিং যেটা আমরা পেলাম। যদি আমরা ডাবল স্ল্যাশ দিই মানে ফ্লোর ডিভিশন, এটা দিলে শুধুমাত্র আমরা ভাগফল পাবো। যেমন 10কে 3 দ্বারা ভাগ করলে 9 পাবো। 9 এর পর যে ভাগশেষ যেটা 3 মানে 333 ইত্যাদি থাকে সামথিং, সেটা পাবো না। আর যদি আমরা পার্সেন্ট দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? কোনো ভাগফলই পাবো না, শুধুমাত্র ভাগশেষ পাবো। ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সে শূন্যই পাবো, কিন্তু ভাগফল পাবো না। এখন বাকি আছে আমাদের কোনটা বলেন? এখন বাকি আছে হচ্ছে আপনার এখানে বাকি আছে শুধুমাত্র এই যে ডাবল স্টার যেটা, তাই তো? এটাকে কি বলা হয়? এক্সপোনেন্ট মানে ঘাত, যেটা আমি প্রথমে বলছিলাম যে এখানে পাওয়ার ব্যবহার করা, তাই তো? পাওয়ার ব্যবহার করা। মনে করেন আমি যদি এরকম বলি যে আপনার 2, যদি এখানে 2টা স্টার ইউজ করে আমি মানে এক্সপোনেন্ট যেটা, যদি এখানে আমি 3 দেই, এটার অর্থ হলো যে এটা এই পাশে লিখি যে এটার অর্থ হলো 3 2 তার পাওয়ার হলো 3। এই 2 এখানে বসাই দিলাম। আর এই যে ডাবল স্টার 3 মানে এই 3 হবে এই 2 এর পাওয়ার। বোঝা গেছে? যদি আমি এরকমটা দেই যে এখানে মনে করেন 2 দিলাম, সাপোজ 2 দিলাম, তাহলে কি হবে? তাহলে হবে এরকম যে 2 তার পাওয়ার হবে 2। তাই এই 2 কে আমরা প্রথমে এই যে বসালাম, তাই তো? আর এই যে ডাবল স্টার দিয়ে যেটা 2, এই 2 কে আমরা এখানে পেলাম। যেটা আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে এই যে আপনার ডাবল স্টার দিয়ে যে 2 ডাবল স্টার 3, তার মানে 2 এর পাওয়ার হবে এই 3। তাই 2 এর পাওয়ার 3 হলে কত হয়? 8 হয় না? চলুন আমরা সরাসরি প্রোগ্রামিং এ করি। তাহলে এখানে আমরা b এর মান কেটে দেই, এটাও কেটে দেই। আমরা এর একটা মান নেব। মনে করেন মান কত? ধরেন 2 নিলাম ওইটার সাথে মেলানোর জন্য, সাপোজ। এবার আমরা একটা exo নামে, সাপোজ exo মানে এক্সপোনেন্ট বোঝানোর জন্য আমি একটা নাম দিলাম। আপনি আপনার মতো করে অন্য কোনো নাম দেন, কোনো অসুবিধা নাই। এবার বললাম অ্যাসাইনমেন্ট অপারেটর। এবার এই যে 2, এটা তো সরসম সংখ্যা, আমি বললাম 2। এবার বললাম এক্সপোনেন্ট মানে 2টা স্টার, এক্সপোনেন্ট 3। এক্সপোনেন্ট 3 তার মানে কি এই 2 এর পাওয়ার হবে এই 3। তাই তো? 2 এর পাওয়ার 3 হইলে কত হয়? 8 হয় না? এখানে কি বলছে? এখানে 8 হয় না? আমরা এবার রান করে দেখি যে আসলে 8 হয় কিনা। এখন আমি যদি প্রিন্ট করি ভুল আসবে, কারণ প্রিন্টের ভিতরে এবিসি নামে ভ্যারিয়েবল আছে। এখন এবিসি নামে তো কোনো ভ্যারিয়েবল নাই, তখন ইএক্স যদি ভ্যারিয়েবল আমাদের এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম।
এবার আমরা যদি রান করি তাহলে আমরা 8 দেখি আমরা দেখতে পাই কিনা। রাইট, দেখেন আপনার কিন্তু 8 পেয়ে গেছে। তো পাওয়ার বসানোর জন্য আসলে এটা ব্যবহার করা হয়। যদি আমরা এখানে 2 এর পাওয়ার যদি 2 দেই, এর অর্থ কি দাঁড়ায় বলেন তো? 2 বার গুণ হবে না, 2 গুণ 2 মানে 4। আমরা যদি দেখি কিবোর্ড থেকে আমি F5 দিয়ে রান করলাম, পরে এন্টার প্রেস করলাম, আমরা 4 পেলাম। আশা করি এটা আপনাদেরকে বোঝাতে পারছি। এটা হচ্ছে আমার ১ম ক্লাস পাইথন প্রোগ্রামিং এর। আর আমি আপনাদেরকে আবারও বলছি যে পাইথন প্রোগ্রামিং এখনো পর্যন্ত, শুধুমাত্র পাইথন না, যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখনো পর্যন্ত যারা কখনো করেননি বা একেবারেই নতুন, অথবা করলেও আপনারা খুব ভালোভাবে জানেন না বা বেসিক জানা নেই, তাদের কাছে আমার এই ১ম ২ থেকে ৩ টা ক্লাসে এটলিস্ট অনেক কঠিন মনে হবে। এটাই স্বাভাবিক। তো ১ম ২-৩ টা ক্লাস কঠিন মনে হবে, কারণ এখানে এমন কিছু শেখানো হবে যেটার মানে মূল ভিত্তিটা না জানলে আপনি কখনো প্রোগ্রামিং শিখতে পারবেন না। তো ভিত্তিটা শেখার জন্য একটু কঠিন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি আমার এই ফ্রি কোর্সের যদি ১ম ২ থেকে ৩ টা ক্লাস যদি বুঝতে পারেন, আপনার যদি মনে হয় যে আমি আসলে প্রোগ্রামটা বুঝতেছি, তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ আপনি প্রোগ্রামিং শিখতে পারবেন এবং আপনি ভালো করেই শিখতে পারবেন। এবং আমার এই কোর্স থেকে এটলিস্ট আপনি মানে বেসিক হলেও, এটা বেসিকই আমি করাচ্ছি, অ্যাডভান্স করাবো না হয়তোবা এই সিজনে। তো আপনি বেসিক মোটামুটি ভালোই শিখতে পারবেন। আর যদি অনেক কঠিন হয়, আপনি অন্য কোর্স আছে, সেই কোর্সও করে দেখতে পারেন, কোনো ব্যাপার না। কারণ সবার বোঝানোর ধরন কিন্তু আসলে একরকম না। তো নেক্সট ক্লাসে আমরা এখানে ডাটা টাইপ শিখবো। ডাটা টাইপ কিভাবে কাজ করে, মানে ডাটা টাইপ কি, ডাটা টাইপ কিভাবে কাজ করে, ওকে? তার সবকিছু ইনশাআল্লাহ আমরা দেখব। কারণ এগুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তো ২য় ক্লাসটাও আরো কঠিন হবে। তো ২য় ক্লাসটা যদি বুঝে যেতে পারেন, ইনশাআল্লাহ এরপর থেকে আপনার বুঝতে হয়তোবা খুব বেশি কঠিন কোনো কিছু মনে হবে না। তো ১ম ক্লাস এবং ২য় ক্লাসটাই বেশি কঠিন মনে হবে। এটা স্বাভাবিক। এটা ভয় পাওয়ার কিছু নাই। ১ম অবস্থায় কঠিন মনে হবে। আপনি একদিনে কিন্তু আপনি ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ বা অ্যালফাবেট এগুলো কিন্তু শিখতে পারেননি। অনেকটা সময় দিতে হয়েছে। আর এইটাও কিন্তু একটা সম্পূর্ণ আলাদা ল্যাঙ্গুয়েজ। এটা শেখার জন্য একটু কঠিন শুরুর দিকে মনে হবে। এটাই তো স্বাভাবিক। তো কঠিন হলে ভয় পাবেন না। আপনারা একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো করেন। ইনশাআল্লাহ আশা করি আপনি আমার এখান থেকে এটলিস্ট বেসিক লেভেলের প্রোগ্রামিংটা শিখে যেতে পারবেন। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি এবং সেই সাথে আপনাদেরকে বলি যে আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল নোভেন্টিস ল্যাবস অফিসিয়াল, এখানে কিন্তু আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের টেক রিলেটেড সব ভিডিও আপলোড করা হবে। যেমন এখন পাইথন করা আছে, এরপরে হয়তোবা সি, সি++ অথবা জাভা এবং পিএইচপি এই টাইপের ইনশাআল্লাহ প্রোগ্রাম আপনাদেরকে শেখাবো, ওকে? পিএইচপি হলো একটা স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ যেটা ব্যাক এন্ডে ব্যবহার করে। খুবই গুরুত্বপূর্ণ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা বড়, বড় প্রজেক্টের জন্য এই ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব একটা কোর্স শেষ হলে নতুন আরেকটা কোর্স আনার জন্য। তো আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান এবং টেক রিলেটেড অন্যান্য সাইটে যে কাজগুলো থাকে সেগুলো যদি জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন দিয়ে রাখুন, যাতে করে আমাদের কনটেন্টগুলো আপনারা তাৎক্ষণিক পেয়ে যান। এবং কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানান। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।